শুরু করছি লাপাতা লেডিস মুভির দ্বিতীয় পর্বের কাহিনী নিয়ে। যারা আগের গল্পটুকু দেখেননি তারা চ্যানেলে গিয়ে প্রথম পর্ব দেখে আসতে পারেন। অন্যদিকে পুষ্পকে দেখা যায় সে দীপকের বাড়ির সবার সাথে ভাব জমানোর চেষ্টা করছে। সে দীপকের মায়ের সাথে কথা বলে, দীপকের দাদির সাথে কথা বলে, তারপর দীপকের ভাবির সাথে কথা বলতে যায়। কিন্তু দীপকের ভাবি কথা বলতে ততটা আগ্রহী ছিল না। তখন জয়া বলে, দাদা অনেক ভালো মনের মানুষ, তাই বোবা মেয়েকে বিয়ে করেছে। তখন ভাবি বলে, আরে আমি বোবা নই, আসলে যেদিন থেকে ভাই বিদেশে গেছে সেদিন থেকে ভাবে বেশি কথা বলেন না, সব সময় মন মরা চুপচাপ থাকেন। কথায় কথায় তারা ভালো বন্ধু হয়ে যায়। পরদিন দীপক পুষ্পাকে নিয়ে থানায় যায় এবং ইন্সপেক্টর পুষ্পাকে নানাভাবে জিজ্ঞেস করছিল, কিন্তু পুষ্পা এমনভাবে উত্তর দিচ্ছিল যে ধরা মুশকিল। পুষ্পা যে কোনোভাবেই তার কথা এড়িয়ে যাচ্ছিল। তখন তখন ইন্সপেক্টর নানাভাবে পুষ্পার কাছ থেকে কথা বের করার চেষ্টা করছিল, কিন্তু পুষ্পা কিছুতেই ইন্সপেক্টরের জালে ধরা দিচ্ছিল না। তখন ইন্সপেক্টর পুষ্পাকে বলে, চেহারা দেখাও। তখন পুলিশ অফিসার বলেন, আমি তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, তুমি আমার কাছে সব সত্যি কথা বলতে পারো। ইন্সপেক্টর ফাইল খুলে দেখে এবং পুষ্পাকে জিজ্ঞেস করে, দেখি তোমার হাত দেখাও তো, তোমার হাতে কোনো ট্যাটু আছে কিনা। তখন জয়া হাত দেখায় এবং দেখায় তার হাতে লেখা শ্রেয়া। তখন ইন্সপেক্টর বলে, তোমার নাম যদি পুষ্পা হয় তাহলে তোমার এখানে শ্রেয়া লেখা কেন? পুষ্পা তখন বলে, বাড়িতে আমাকে সবাই শ্রেয়া বলে ডাকে, তাই জন্য আমি শ্রেয়া নামটা করিয়েছি। তখন ইন্সপেক্টর হাবিলদারকে বলে, হাবিলদার, এই পুষ্পার একটা ছবি তোলো তো। তখন হাবিলদার যখন ছবি তুলতে যায় তখন পুষ্পা মুখিয়া বড় একটা ঘুমটা দেয়। তখন ইন্সপেক্টর বলে, ঘুমটা সরাও। পুষ্পা বলে, না, আমি ঘুমটা ছাড়া ছবি তুলবো না। তখন ইন্সপেক্টর বলে, তাহলে কিভাবে হবে, আমি কিভাবে তোমার হাজবেন্ডকে খুঁজে দিব? অন্যদিকে দেখা যায় ফুল মাঞ্জুর সাথে তার বাড়ি যায়। বাড়ি গিয়ে দেখে মাঞ্জু একাই থাকে। তখন ফুল মাঞ্জুকে জিজ্ঞেস করে, আপনি একাই থাকেন? মাঞ্জু তখন ফুলকে বলে, একা থাকা কষ্টের, তবে তুমি যদি একা থাকা শিখে যাও তাহলে কেউ তোমাকে কষ্ট দিতে পারবে না। ফুল মাঞ্জু আর তার জন্য খাবার বানাতে থাকে। তখন মাঞ্জু বলে, তুমি বিয়ের শাড়ি খুলে ফেলছো না কেন, খুলে ফেলো। তখন ফুল বলে, না, যদি আমার স্বামী আমাকে খুঁজতে এসে চিনতে না পারে, তাই জন্যে আমি এই শাড়িটা পরে আছি। ফুল মাঞ্জুকে বলে, আমি দোকানের জন্য কিছু মিষ্টি বানাতে চাই। মাঞ্জু বলে, আচ্ছা ঠিক আছে, তুমি মিষ্টি বানাও। ফুল মিষ্টি বানাবে। অন্যদিকে ইন্সপেক্টর এবং হাবিলদার পুষ্পার উপর নজর রাখতে শুরু করে। পুষ্পা যা যা করছিল সবকিছুর ছবি তুলে রাখে। তারা দেখে পুষ্পা এক দোকানে গয়না বিক্রি করছে, কিন্তু তারা বুঝতে পারতেছিল না পুষ্পা কি করার চেষ্টা করছে। তারা দেখে পুষ্পা কাকে যেন 25,000 টাকা মানি অর্ডার করে পাঠায়। পুলিশ অফিসার এই সব কিছুর ছবি তুলে রাখে। পরদিন পুষ্পা ক্ষেতের ভিতর দিয়ে হাঁটছিল। তখন দীপকের বন্ধু গুঞ্জন পুষ্পার কাছে আসে এবং নানা কথাবার্তা বলার চেষ্টা করে। গুঞ্জন কার্ড ছাপানোর কাজ করে, এমএলএর সমস্ত পোস্টার সেই ছাপায়। গুঞ্জন একটু একটু করে পুষ্পাকে পছন্দ করতে শুরু করে। পুষ্পার কথায় গুঞ্জন বুঝতে পারে পুষ্পা শিক্ষিত। তখন দীপকের বাবা গুঞ্জনকে ডাক দেয় এবং দিয়ে বলে, ফসলে পোকার আক্রমণ করছে, কীটনাশক দিতে হবে। তখন পুষ্পা বলে, কীটনাশক দিলে তো ফসলের ক্ষতি হবে, তার থেকে আপনারা স্প্রে ট্র্যাপ ব্যবহার করতে পারেন। গুঞ্জন এবং দীপকের বাবা কিছুই বুঝতে পারছিল না। তখন পুষ্পা বলে, টিনের কৌটায় হলুদ রং লাগিয়ে তা শুকাতে হবে এবং তাতে আঠা লাগিয়ে ক্ষেতের বিভিন্ন জায়গায় রাখতে হবে। হলুদ রং দেখে পোকারা আকর্ষিত হবে এবং আঠায় আটকে যাবে। দীপকের ভাবি পুষ্পাকে বলে, তুমি এত কিছু কিভাবে জানলে? পুষ্পা বলে, আসলে আমার বাবার অনেক জমি ছিল, শহর থেকে লোকজন এসে বাবাকে শিখিয়েছিল। পরে বাবার অনেক জমি বিক্রি হয়ে যেতে দেখেছি, কারণ চাষিরা ঠিকমতো চাষ জানে না।
আর একটু পড়াশোনা করে জেনেছি, কৃষি বিজ্ঞান সম্পর্কে জেনেছি। এদিকে ইন্সপেক্টর পুষ্পার যে ছবি তুলেছিল তাতে পুষ্পার চেহারা বোঝা যাচ্ছিল না, তাই সে হাবিলদারকে রাগারাগি করে। অন্যদিকে দীপকের ভাইপো পুষ্পার ফোনটা পেয়ে যায় এবং বলে, তুমি ফোন লুকিয়ে রেখেছো কেন? পুষ্পা বলে, লুকাইনি, তুমি একথা কাউকে বলো না। বাবলু বলে, ঠিক আছে, আমি কাউকে বলবো না, তুমি আমাকে গেম খেলতে দিবে। পুষ্পা বলে, ওকে ঠিক আছে। তখন পুষ্পা বিছানায় হাতে আঁকা একটা ছবি দেখতে পায়। সে ভাবিকে জিজ্ঞেস সে ভাবিকে জিজ্ঞেস করে জানতে পারে এ ছবি সেই এঁকেছে। এদিকে ফুল মন দিয়ে মঞ্জুর দোকানে কাজ করছিল। সে ভাবে বাড়ি গিয়ে কোনো না কোনো কাজ সে করবে। ফুল মাঞ্জুকে জিজ্ঞেস করে, সব সময় মেয়েদেরকে দমিয়ে রাখা হয় কেন? মাঞ্জু বলে, দেখো, মেয়েরা ফসল ফলাতে পারে, আবার রান্নাও করতে পারে, বাচ্চা জন্ম দিতে পারে, আবার বাচ্চার দেখভালও করতে পারে। দেখতে গেলে মেয়েদের বেঁচে থাকার জন্য পুরুষদের তেমন প্রয়োজন নেই। এ ব্যাপারটা যদি মেয়েরা বুঝে যায়, তাই এ সমাজ ব্যবস্থা। দিকে দীপকও স্টেশনে স্টেশনে ফুলকে খুঁজে বেড়াচ্ছিল। মনের দুঃখে দীপক লাল পানি খাচ্ছিল, আর ওর বন্ধুরা ওকে নানাভাবে সান্ত্বনা দিচ্ছিল এবং নানা রকম আশঙ্কার কথাও বলছিল, যেমন ফুল হয়তো ইচ্ছা করে আসছে না, আসার হলে এতদিন নিশ্চয়ই চলে আসতো, বা একা একটা মেয়ে এত বড় শহরে নিরাপদ আছে কিনা, এরকম নানা কথা। তখন দীপক বন্ধুদেরকে মারতে যায়। এদিকে পুষ্পা নিজের জিনিসপত্র গোছাচ্ছিল এবং চারদিকে দেখছিল। সে তার সবকিছু নিয়ে পালাতে চাচ্ছিল। সে যখন বাইরে আসে, দেখে দীপক সাইকেল নিয়ে আসছে। সে দেখে দীপক টলতে টলতে সাইকেল নিয়ে হঠাৎ পড়ে যায়। পুষ্পা দৌড়ে যায় দীপকের কাছে এবং দীপককে ধরে ফেলে। সে দীপককে তুলে নিয়ে বিছানায় শুয়ে দেয়। দীপক তখন পুষ্পাকে ফুল ভেবে আপন মনে ডেকে যাচ্ছিল, ফুল ফুল করে ডাকছিল। পুষ্পা তখন নিজের হাত দীপকের হাত থেকে ছাড়িয়ে নেয় এবং কিছু একটা ভেবে সে আর পালায় না, সে থেকে যায়। পরের দিন সকালবেলা দীপকের ভাবি বাবুলের একটা ছবি এঁকে পুষ্পাকে দেখায়। পুষ্পা তখন বলে, ভাবি, আমার জন্য একটা ছবি এঁকে দিবে? ভাবি মাথা নাড়ায়। এদিকে ফুল দোকানে কাজ করছিল। তখন ছোটু এসে বলে, 4 দিন তো হয়ে গেল, আর কত অপেক্ষা করবা? এবার তো থানায় চলো। ফুল বলে, আমি এত তাড়াতাড়ি হাল ছাড়ছি না। একটু পরে মাঞ্জু ফুলকে কিছু টাকা দেয়। ফুল নিতে চায় না। তখন মাঞ্জু বলে, রাখ রাখ, এ তোর কাজের দাম। ফুল খুব খুশি হয়। নিজের ইনকাম বলে কথা। এদিকে পুষ্পা গুঞ্জনের সাথে দেখা করে এবং একটি ছবি দেয়। তারপর দুজন কোথাও একটা যায়। অন্যদিকে পাতিলা থানা থেকে ফ্যাক্স করে জয়ার একটা ছবি পাঠায়। ইন্সপেক্টর নিশ্চিত হয়ে যায় জয়া আর পুষ্পা একজনই। দীপক বাড়িতে এসে দেখে বাড়িতে পুলিশ এসেছে এবং জয়াকে নিয়ে যাচ্ছে। তখন সে পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে। পুলিশ ইন্সপেক্টর জয়ার হাত দেখায়। দেখে সেখানে জয়ার নাম লেখা, পুষ্পা নয়। তখন ইন্সপেক্টর বলে, এ তোমার পুষ্পা নয়, এর নাম হচ্ছে জয়া, এ প্রদীপের বউ, এ একটা চোর। প্রদীপের সব গয়নাগাটি টাকা পয়সা নিয়ে এখানে এসেছে। তখন দীপকের মা মোবাইল এনে দেয়। দীপক বলে, তোমার কাছে মোবাইল ছিল? তাহলে বাড়িতে ফোন করনি কেন? সবাইকে জানাওনি কেন? তখন ইন্সপেক্টর বলে, এ কি জানাবে? এ তো একটা মিথ্যেবাদী, এ তো চোর। এ সব টাকা পয়সা নিয়ে এখানে পুষ্পা নাম ধরে বসে আছে, পঙ্কজ নামে এর কেউ নাই। পুলিশ ইন্সপেক্টর জয়াকে কিছু বলতে দেয় না। দীপকও জয়াকে ভুল বোঝে। দীপকও জয়াকে কিছুই বলতে দেয় না। দীপক মাথায় হাত দিয়ে বসে পড়ে। এ কি হচ্ছে তার সাথে? একে তো তার বউ হারিয়ে গেছে, অন্যদিকে এক ফ্রড না চোর কে এসে তার কপালে জুটেছে। সে খুব রেগে যায়। তার একটু পরে গুঞ্জন ফিরে এসে সব শুনে বলে, তোমরা পুষ্পাকে কিডন্যাপার বলছো, চোর বলছো কেন? সে তো ফুলকে কিডন্যাপ করে নাই, উল্টো ফুলকে খোঁজার জন্য পোস্টার ছাপিয়েছে। গুঞ্জন সবাইকে সেই পোস্টার দেখায়। আসলে সেদিন পুষ্পা ভাবিকে ফুলের একটা ছবি এঁকে দিতে বলেছিল আর গুঞ্জনকে দিয়ে সব পোস্টার ছাপিয়েছিল।
অন্যদিকে দেখা যায় ফুলের দোকানেও কেউ একজন পোস্টার নিয়ে আসে, মাঞ্জুকে দেখিয়ে বলে, ছবিটা ফুলের না? পাশ থেকে ফুল বলে ওঠে, এ তো আমার ছবি। তখন সবাই পোস্টারে দেখে সূর্যমুখী গ্রামের নাম লেখা। সবাই বলে, হ্যাঁ সূর্যমুখী তো। সবাই মিলে তখন স্টেশন মাস্টারের কাছে যায়। পোস্টারে দেওয়া নাম্বারে স্টেশন মাস্টার বারবার ফোন করতে থাকে, কিন্তু ফোন কেউ তোলে না। তিনি একটু ভেবে বলেন, এক্ষুনি যে ট্রেনটা আসবে সেটা মূর্তি স্টেশনে যাবে। এটা সূর্যমুখী গ্রামের পাশের স্টেশন। তিনি ফুলকে সেই ট্রেনে মূর্তি স্টেশনে যেতে বলেন। সবাই ফুলকে বিদায় জানায়। এখানে একটা ইমোশনাল সিন দেখানো হয়। সবাই ইমোশনাল হয়ে পড়ে। এ কয়দিনে সবাই অনেকটা আপন করে নিয়েছিল ফুলকে। সবাই হাত নেড়ে ফুলকে বিদায় জানায়। অন্যদিকে দেখা যায় দীপক ও গুঞ্জন থানায় এসে সবটা খুলে বলে। অফিসার পুষ্পাকে ডেকে নিয়ে সবটা খুলে বলতে বলেন। পুষ্পা বলতে শুরু করে, আসলে পুষ্পা বিয়ে না করে কৃষি নিয়ে পড়াশোনা করতে চেয়েছিল, কিন্তু তার মা রাজি ছিল না। সে বলে, এত ভালো পাত্র আর পাওয়া যাবে না। তখন পুষ্পা বলে, সে 400 ছাত্রছাত্রীর মধ্যে ফার্স্ট হয়েছে। সে দেরাদুনে গিয়ে কৃষি বিজ্ঞান নিয়ে পড়তে চায়, কিন্তু তার মা তাকে জোর করে বিয়ে দেয়। বলে, তুমি বিয়ে না করলে আমার মরা মুখ দেখবে। তখন পুষ্পার মা বলে, তুমি পড়াশোনা করতে চাইলে শ্বশুর বাড়ি গিয়ে পড়বে, স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে পড়বে। পাশ থেকে হাবিলদার বলে, তাহলে তুমি আগে থেকেই পালিয়ে যেতে, দীপকের সাথে এলে কেন? পুষ্পা বলে, আমি তো বিয়ের পর আমার নিয়তি মেনেই নিয়েছিলাম, কিন্তু ট্রেনে উঠেই বুঝতে পারি আমার স্বামী কেমন মানুষ। সে নাকি আগের বউকে পুড়িয়ে মেরেছে বাচ্চা না হওয়ার জন্য। তাছাড়া বিয়ের দিনই পণের টাকা কম হয় আমার মাকে যা তা বলে গালাগাল করে। সে আমাকে পড়তে দিবে না এটা আমি নিশ্চিত ছিলাম। তাছাড়া মেয়েদের প্রতি তার কোনো সম্মান ছিল না। যে নিজের স্ত্রীকে পুড়িয়ে মারতে পারে তার কাছ থেকে আর কি আশা করা যায়। আমার সংসার করার যত স্বপ্ন আশা ছিল সেটা সেখানেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়। তাই আমি অনেক চিন্তায় পড়ে যাই। আমি আমার নিয়তিকে মেনেই নিয়েছিলাম, কিন্তু যখন দীপকবাবু আমার হাত ধরে এবং বাইরে নিয়ে আসে, তখন আমি আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখি। আমি এটাকে ঈশ্বরের ইঙ্গিত ভেবে ধরে নেই। আর যে মানি অর্ডার পাঠিয়েছিলাম তা আমার অ্যাডমিশন ফি, আমার বোনের কাছে। একমাত্র ওই আমার পড়ালেখার সাপোর্ট করত। আমি দীপকবাবুর সাথে ওনার বাড়ি চলে আসি ঠিকই, কিন্তু আমি এখানে থাকতে চাইনি। আমি চলেই যেতাম, কিন্তু ফুলকে হারানোর কষ্টে দীপকবাবুর অবস্থা দেখে আমি তাকে সাহায্য করার জন্য থেকে যাই। আমি গুঞ্জনকে বলে পোস্টার ছাপাতে দেই, আর তাতে আমার নাম্বার দিয়ে দেই। এতক্ষণে নিশ্চয়ই কেউ ফোন করেছে। আপনি একটু দয়া করে চেক করে দেখুন। ইন্সপেক্টর দেখে 12টা মিসড কল। তিনি ফোন ব্যাক করেন। তিনি জানতে পারেন পাতিলা নামক স্টেশন থেকে ফুল মূর্তি স্টেশনে রওনা দিয়েছে। সবাই উঠে স্টেশনে যেতে থাকলে ইন্সপেক্টর পুষ্পাকে বলেন, আপনি কোথায় যাচ্ছেন? জোর না হলেও তো আপনি বিবাহিতা। আপনার স্বামীকে খবর দেওয়া হয়েছে, কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। অন্যদিকে দেখা যায় প্রদীপ পুষ্পাকে নিতে পুলিশ স্টেশনে চলে এসেছে। প্রদীপ এসেই ইন্সপেক্টরের সাথে কথা বলে এবং ইন্সপেক্টরকে এক বান্ডিল টাকা ধরিয়ে দেয়। পুষ্পা পুলিশ ইন্সপেক্টরকে অনেক রিকোয়েস্ট করে যেন তাকে তার স্বামীর কাছে পাঠানো না হয়, কিন্তু কেস ক্লোজ করার জন্য অফিসার তার কোনো কথাই শোনেন না। এদিকে জয়াকে দেখে প্রদীপ জয়াকে কষিয়ে একটা থাপ্পড় মারে আর বলে, বাড়িতে গিয়ে তোর ছাল তুলবো, আগে বাড়ি চল। ইন্সপেক্টর প্রদীপকে জয়ার গয়নাগুলো দেয় আর বলে, একটা চুড়ি বিক্রি করা হয়েছে। প্রদীপ বলে, থাক, সেটা আমি ওর বাড়ি থেকে আদায় করে নেব। তারা চলেই যাচ্ছিল, তখন ইন্সপেক্টর বলে, দাঁড়ান, এখনো আমার ডিউটি শেষ হয়নি, এখনো বাকি আছে। বউ পালিয়েছে, আমরা খুঁজিয়ে দিয়েছি, কেস ক্লোজড। কিন্তু সে যেতে চাইছে না, তাই আপনি তাকে জোর করতে পারেন না। সে সাবালিকা, তার মতামত আছে, তার ইচ্ছা আছে। তাছাড়া থানায় যে তুই ওকে মারলি,
পণের কথা বললি, তাতে তোকে উল্টা গ্রেফতার করতে পারি, কিন্তু তা করছি না। তবে আর কখনো যদি এর আশেপাশে তোকে দেখি, তাহলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে খুঁজে এনে তোকে জেলের ভাত খাইয়ে ছাড়বো। প্রদীপ চলে যেতে লাগলে ইন্সপেক্টর তার কাছ থেকে গহনাগুলো নিয়ে নেয়, কারণ এগুলো পুষ্পার বাড়ি থেকে দেওয়া গয়না। তিনি এগুলো পুষ্পাকে দিয়ে দেন। পুষ্পা যাওয়ার আগে শ্বশুরবাড়ি থেকে দেওয়া মঙ্গলসূত্র আর হাতের চুড়ি অফিসারকে দিয়ে বলে, এগুলো আমার না। পুলিশ অফিসার বলে, ভালো করে পড়াশোনা করবেন। পরের সিনে দেখা যায় দীপক সাইকেল নিয়ে যাচ্ছে ফুলকে আনতে। তার যেন আর দেরি সইছে না। সাইকেল নিয়ে তো সে উষ্টাই খায়। স্টেশনে গিয়ে ফুলকে খুঁজতে থাকে। স্টেশনের এক লোক বলে, ট্রেন আরো 5 ঘন্টা পরে আসবে। সে বাসে করে পাতিলা যাওয়ার জন্য মনস্থির করে। আর তখনই পেছন থেকে ফুল ডেকে ওঠে দীপক বলে। তারা এতদিন পর দুইজন দুইজনের দিকে এগিয়ে আসে, একে অন্যের দিকে অপলক তাকিয়ে থাকে। দুজন দুজনকে জড়িয়ে ধরে। এতদিনের অপেক্ষার অবসান হয় অবশেষে। দৃশ্যটা আসলেই খুব আবেগঘন ছিল। অন্যদিকে দেখা যায় পুষ্পকে বিদায় জানাতে দীপকদের বাড়ির সবাই বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। সবাই যার যার মতো পুষ্পাকে বিদায় দেয়। বড়দের কাছ থেকে আশীর্বাদ নিয়ে ফুলের কাছ থেকে বিদায় নিতে গেলে ফুল বলে যে, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না থাকলে আমি আমার হাজবেন্ডকে খুঁজে পেতাম না। তখন পুষ্প বলে যে, তোমাকে আরো বেশি ধন্যবাদ, কারণ তুমি না থাকলে আমি নিজেকেই খুঁজে পেতাম না। লাস্টের সিনে দেখা যায় পুষ্পা এবং গুঞ্জনের মধ্যে একটা কেমিস্ট্রি তৈরি হয়েছে। এরকম একটা হ্যাপি এন্ডিংয়ের মধ্যে দিয়ে সিনেমাটা শেষ হয়।